অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৬৫-৬৬। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। কবিরকে গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে। গোটা জিজ্ঞাসাবাদী সবটাই ছিল জয় ও হামজার গতিবিধির ব্যাপারে। অফিসার বললেন, যেই দিন পলাশকে ধরতে যাওয়া হয়েছিল সেই দিন জয় ও হামজা কোথায় ছিল? কবির জানে না এখন কেমন মিথ্যা বলা উচিত। কোথায় ছিল বললে জয়ের ক্ষতি হবে না। সে বলল, স্যার, আমি কয়টা দিন খুব অসুস্থ ছিলাম, জ্বর সর্দি কাশি, ক্লাবে যাইনি, যোগাযোগ ছিল না ভাইদের সাথে। অফিসার মাথা নাড়লেন। খুবই বিশ্বাসযোগ্য গল্প। আচ্ছা, জয় ও হামজার সাথে পলাশ আসগরের সম্পর্ক আসলে কেমন ছিল? খুব ভালো স্যার, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এবার অফিসার উত্তরে বলল, এই জন্যই পলাশের কুকর্মের হদিশ জয়ের গোপন মারফতে এসবি ডিপার্টমেন্ট পেয়েছে। তোরা কি ভাবিস আমরা কিছুই জানি না? পলাশদের মতো অপরাধীদের ছেদ ওদের আপন কেউই করতে পারে কেবল। পানি ভর্তি গামলায় কবিরের মুখ চুবিয়ে ধরে রাখা হলো। নাকে মুখে পানি উঠে চোখ মুখ উল্টে এলো কবিরের। টর্চারের এক পর্যায়ে কান দিয়ে রক্ত উঠে এলো। জ্ঞান হারাবার আগ দিয়ে পানি থেকে টেনে তুলে ফের সেই প্রশ্ন, কি জানিস বল? সব জানিস তুই শালা, তুই খুব ক্লোজ লোক ওদের। কবির কথা বলে না, সে অত চতুর নয়। তার ভয় হয় মুখ খুললে ভুলভাল বেরিয়ে যেতে পারে। চুপচাপ থাকতে হবে, কিচ্ছু বলা যাবে না। হামজা জয়ের সাথে গাদ্দারি সে করতে পারবে না। কবিরের বাবা হামজার ট্রাক ড্রাইভার ছিল, দুর্ঘটনায় চিরতরে পঙ্গু। তবুও হামজা এখনো মাসে মাসে বেতন দেয়। 4টা বোন কবিরের, 3টা বিয়ে পরপর হামজা নিজ দায়িত্বে দিয়েছে। জয়কে কবির ভাই মানে। সে ঠিক করে নিয়েছে মরে গেলেও বলবে না ব্যাপারটা। কবিরকে চামড়ার বেল্ট দিয়ে পেটানো হলো। পিঠের চামড়াগুলো বেল্টের সাথে ছিঁড়ে ছিঁড়ে উঠে পড়ছিল। কবির বলল না কিছুই। তার মুখে কথা আসছে না। সে বলতে পারছে না জয় পলাশকে কিভাবে মেরেছে। তার চোখের সামনে তরুণ লাশ ভেসে উঠেছে। জয়ের রসিক মুখখানা হাসছে। সাদা লুঙ্গি উঁচিয়ে হেঁটে এসে জয় কবিরের সামনে দাঁড়িয়ে বলছে, তুমি কি শালা হাফ লেডিস? হ্যাঁ, এইটুকু আঘাতে কেউ এরম কাত হয়ে পড়ে? এনার্জি ড্রিঙ্ক এনে দেবো, 2 চুমুক দিবি? মানে এখন কবিরের ভীষণ আসছিল। মানে কবির মানে তাকে জয়কে সামনে দেখতে পাচ্ছিল। জয় তার সাথে যেমন আচরণ করে সেগুলো সে কল্পনা কল্পনা করে একদম সামনে দেখতে পাচ্ছিল, বুঝছো? দৃশ্যপট রূপকথার দিকে আসলো। রূপকথার ওপর নরক নামলো কারাগারে। জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন মানসিক ও যৌন হয়রানির শিকার হতে হচ্ছিল। তাকে যে সকল নারী কায়েদির মাঝে রাখা হয়েছিল তারা আবার জঙ্গলি পুরুষের চেয়েও বেশি ভয়ানক। রূপকথা দেওয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে থাকে। এই দুনিয়ায় তার নিজস্ব কেউ নেই। পরাগ আছে, কিন্তু পরাগের সাথে এক প্রকার সদ্ভাবগত বিরোধ ছিল তার। সেটা খুনসুটির মতো লাগে এখন। রূপকথা জানে পরাগ রূপকথাকে বোনের চেয়েও কম ভালোবাসেনি, তবে সেই ব্যাপারটা জটিল। রূপকথার আজ কয়দিন পরাগকে দেখতে ইচ্ছে করে ওর ক্ষতগুলোকে দেখতে। নিশ্চয়ই ওকে খুব মেরেছে। ওর অপরাধ অনেক আর ভয়ানক। পলাশের জোরে বেঁচেছিল এতদিন, এবার কি পরাগের ফাঁসি না হয়ে যায়? আর পলাশের কথা মনে পড়ে গেল রূপকথার। কখনো কখনো রূপকথার ওই লোককে ভালোবাসতে ইচ্ছে করত। স্বামী তো। পলাশ স্যাডিস্ট ছিল। পাগলামির সময় বাদে বাকি সময় খুব ভালো থাকতো। ঠিক চাস্তো ভাই পলাশের মতো। বাপের ওপর রূপকথার একসময় খুব ভালোবাসা ছিল। সেটা বিয়ের পর লজ্জা ও আতঙ্কে পরিণত হয়েছিল। রাজন আসগরকে সে প্রচণ্ড ভয় পেত তারপর, পলাশের চেয়েও বেশি। যতদিন না সে পলাশের নিখোঁজ হবার ব্যাখ্যা দেবে তাকে ছাড়া হবে না, এমনকি তারপরেও না বোধ হয়। এই কাহিনী তো বহুদূর বিস্তৃত। তা গোটাটায় আইন জানলে এই গল্পের প্রতিটা চরিত্রের জন্য শাস্তি বরাদ্দ। রূপকথার মৃত্যুতে আগ্রহ বাড়ছে দিন দিন। শৈলের ব্যথাকে সে খুব বহু আগেই জয় করেছে। আর বর্তমান মানসিক যন্ত্রণা তাকে পরামর্শ দিচ্ছে মরতে। 2 দিন রূপকথা কিছু খায়নি। শেষবার 7-8 ঘন্টা আগে 1 গ্লাস পানি খেয়েছিল। পিপাসা পাচ্ছে, কিন্তু রূপকথার বুকে ও গলায় প্রচণ্ড ব্যথা। পানি গিলতে আজাব হয়। হাতের ক্ষততে পচনের মতো ধরেছে। শুকছে না, স্থানটা গলছে। তার ওপরও আবার মারা হয়েছে। সেসব শরীরের যন্ত্রণা বিশেষ কিছু মনে হয়নি রূপকথার। পলাশ তাকে এইসব জয় করতে শিখিয়েছে সেই কবেই। পলাশের মাথা দাফন করার পর জয় আর অন্তু প্রায় শেষ রাত অব্দি গোরস্থানের প্রাচীরের পারে বড় পুকুরের ধারে বসেছিল।
কবির কিছু পয়সা দিয়ে খাদেমকে খুশি করে একটা ইটের গাদার ওপর বসলো। অন্তু বসে রইল চুপচাপ। তার ভিতরের প্রশ্নটা বড্ড উতলা। জয়ের শরীরে ও লুঙ্গিও তখন মাটিতে ভরা। কবিরের কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিল। তাতে আগুন ধরিয়ে পাজা পাজা করে ধোঁয়া গিলতে লাগলো। আপনি খুব অস্থির? সিগারেট ঠোঁটে গুজে অস্পষ্টভাবে বলল, তাই নাকি? অস্থির না হলে সচরাচর আপনাকে সিগারেট টানতে দেখা যায় না। বাপরে, আপনি খুব জানেন আমায়। আপনি নিজেও জানেন না নিজেকে, আমিও না। জেনে কি হবে? পুরস্কার পাবো? দায়সারা জবাব দেবেন না, বিরক্তি লাগে। জয় হো হো করে হেসে উঠল। দায়সারা লাগছে? অন্তু আচমকা সিগারেটটা জয়ের ঠোঁট থেকে কেড়ে নিয়ে ফেলে দিল পুকুরের ঢালে। বাতাসের ঝাপটায় নাকে মুখে ধোঁয়া ঢুকছিল। জয় কেমন করে যেন হাসল। ভয় লাগে না আমারে? এত বিরোধিতা কেন আমার সাথে তোমার? আপনি শুরুটা করেছেন। স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েনি তো? নাটকীয় স্বরে বলল, আ আমি? অপবাদ দিচ্ছ ঘরওয়ালি? প্রথম দিন আমার সঙ্গে কে বিরোধিতা শুরু করেছিল? কে করেছে? উত্তরে জয় আমির বলছে, আমি জয় আমির, অ্যান্ড আই ক্যান ডু এনিথিং দ্য ফাক আই ওয়ান্ট। এইটুকু এখতিয়ার অর্জন করেছি আমি। তাই বলে তুমিও এরকম ভাব দেখাবে? কি কি মারাত্মক যে পাপ ছিল ওটা, ভাবলেই লজ্জা লাগে এখন। আপনি কোথায় জয় আমির, আর আমি হলাম এক জলে ভাসা পানা। মাফ করছেন তো আমাকে সেই সব অপরাধের জন্য, নাকি এখনো বাঁধিয়ে রেখেছেন? এখন ক্ষমা চাইবো? পা দুটো দেখি আপনার, এগিয়ে দিন তো। উহ, আবার শুরু করলে সে বাদ প্রতিবাদ। খারাপ লাগছে? না, ভালোই লাগছে। অন্তু করল কি, আস্তে করে জয়ের কাঁধে মাথা ঠেকালো। জয়ের মেরুদণ্ডে শক্ত হয়ে আসে। বুকের ভেতর কেমন যেন স্যাঁত করে উঠল। দাঁতে দাঁত আটকায়। খানিক ধাতস্থ হয়ে বলে, দুশ্মনের কাঁধে মাথা রাখছো? ঘেন্না লাগছে না? এতগুলো দিন ঘর করার পরেও সেই সেন্সিটিভিটি থাকতে আছে? জয় একটু মুখ নামিয়ে ফিসফিস করে অদ্ভুত গলায় বলে, যার জন্য সীমাহীন ঘৃণা পুষছো ভেতরে, তার কাঁধে মাথা রেখে তাকে ধ্বংসের পরিকল্পনা ছক করছো। তোমরা এই ছলনায় খুব দক্ষ, না? হলে কি, তা তো আপনার গায়ে লাগবে না। ছলনা মৃত্যুর চেয়েও খারাপ। খুব ভয়াবহ ব্যাপার স্যাপার এটা। এবার অন্তু বলছে, আপনার সঙ্গে ছলনা করার কিছু নেই। আপনি সব জানা বোঝা অবুঝ। ছলনা বুঝি? সব বোঝেন আপনি। অন্তু গাঢ় শ্বাসের সাথে কথাটা বলল। আলতো করে মাথাটা ঠেকানো জয়ের কাঁধে। বুকের ভেতর পড়ছে। ঘাড় ফেরালে আব্বুর কবরটা চোখে পড়বে। আব্বু তাকে সেই দিন বলেছিল, আমি তোকে মৃত্যুর চেয়েও নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি অন্তু। লোকেরা বলছে, ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। অন্তু বিয়ে করে নিয়েছে। জয় আমিরকে বিয়ে করে নিয়েছে। চোখ বুজে জয়ের কাঁধের ওপর মাথাটা আরো শক্ত করে চেপে রাখে। চোখের সামনে ভেসে ওঠে, লোকেরা অন্তুর ওড়নাটা খুলে ফেললো বুকের ওপর থেকে। সেই দিন কেউ ছিল না অন্তুর সম্ভ্রম রক্ষা করার জন্য। তবে নষ্ট করার মূলে ছিল সেই পুরুষটি, যার নামের পরিচয়ে অন্তুকে বাঁচতে হচ্ছে। একদলা থুতু এসে জড়ো হয়েছিল অন্তুর মুখের ওপর। সেই দিন সেই লোক সমাগম, সেই সকল ধিক্কার বাণী, অন্তুকে নিয়ে আজও ভার্সিটিতে কত রটনা। মাথায় জড়ানো গামছাটাও সেই দিন ছিল না মাথায়। জয় তখন কি করছিল? চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। চোখে তৃপ্তি, মুখে বিরক্তি। অন্তুর শ্বাস উঠল। এসব ভাবলে কঠোর অন্তুটা কেমন এলোমেলো হয়ে যায়। জয়ের কাঁধে গরম নিঃশ্বাস পড়ছিল। বাহুর স্নায়ুতে অন্তুর বুকে তোলপাড় অনুভব হচ্ছিল। জয় হাসল। ঘরওয়ালি, এবার মনে হচ্ছে আপনি খুব অস্থির। একটা সিগারেট দেব? মানে ট্রাই এ লিটিল। অন্তু অনেকক্ষণ চুপ থেকে বলল, পলাশকে মারলেন কেন? তরুর কাছে ওয়াদা করছিলাম। আপনি তো দায়বদ্ধ না কারোর কাছে। তার উপর আপনি যখন ওয়াদা করছেন তখন তরু জীবিত ছিল না। এক মৃতদেহর কানে কানে করা ওয়াদার খাতিরে জয় আমির এত ঝুঁকি উঠাতে পারে? সেক্ষেত্রে তুমি কি ভাবতেছ? অন্তু মাথা তুলে সোজা হলো। কাঙাল আপনি, স্নেহের কাঙাল, মায়ার কাঙাল। কারো মায়ের দায়বদ্ধ আপনাকে কায়েদ করে ফেলতে পারে। জয় হাসে। এত ভুল ধারণা পুষো না আমার ব্যাপারে। আমার জীবনে সমস্যা, ব্যথা, কষ্ট, আবেগ, অনুভূতি ছাড়া সব আছে। তুমি জানো না আমায়? জানতে চাই। দরকার কি? জানি না। আর এমনও না যে আমি আপনাকে একটুও জানি না। তাহলে তো হলোই। জানোই তো। আপনি আপনার অতীতকে ভয় পান? আমার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই। আছে একটা বর্তমান। যতক্ষণ শ্বাস চলবে
প্রতিটা চলমান মুহূর্তে বর্তমানকে মানি আমি শুধু। আমি তোমাকে আগেও বলেছি, আমি খারাপ, তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। এর একটা বিকল্প আর যুক্তি ব্যাখ্যা নেই আমার কাছে। আপনি মুস্তাকিন মোহনকে মেরেছেন কেন? ইচ্ছে। আপনার সম্পর্কে কোনো কথা বলতে আগ্রহী নন আপনি। তো এটাই তো আসে হিসেবে। আপনি নিজেকে লুকাতে চান? জয় অন্তুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ফিল্মি ডায়লগ মারছো ঘরওয়ালি? কি লুকাতে চাই? মানে আমাকে সেই সব হিরোর মতো ভাবতেছো না তো, যারা নিজেদের ভালোকে লুকিয়ে রেখে খারাপটা দেখায়, কিন্তু আসলে তো তারা ভালো, এমনটা ভাবছো? প্রশ্নই ওঠে না, উঠিও না কখনো। জয় আমির আগাগোড়া নষ্ট। তুমি কি যেন বলো না? হ্যাঁ, পাপিষ্ঠ। যদিও পাপ শব্দটাকে বুঝি না আমি। অতীতটা খুব দুর্বল ছিল আপনার? তার মানে এখন আমি খুব শক্তিশালী? মানে এই কথাটা বলল জয়। তার মানে এখন কি আমি খুব শক্তিশালী? এত হেয়ালি করেন কেন? মানুষ জানে না আপনি কতটা রহস্য করে কথার মারপ্যাঁচ খাটাতে পারেন। জয় হাসল। সহজ ভাষায় কথা বলছি আমি। বলো কি জানতে চাও? আপনি মাঝার পলাশ ঝন্টু সাহেবকে এদেরকে কেন মেরেছেন, যেখানে আপনি নিজেও একই গাছের ফল? ওদের মারতে আপনার এত আয়োজন? পাপীর হাতে কেন পাপীরা মরবে? তাই যদি হয়, তবে আপনি কেন আপনাকে কেন মারেন না? জয় হাসল। আত্মহত্যা মহাপাপ। অন্তু হেসে উঠল। পাপ? ইস, মহাপাপ আপনি বলছেন? জয় নিজেও হেসে ফেলল গা দুলিয়ে। আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি মেরে দাও। কেউ একজন বলেছিল বইয়ের হাতে মরলে নাকি নেকি হয়। কোন সম্বন্ধীর স্যার বলেছিল কে জানে। আমার হাতে মরার খুব শখ। আজকাল কেমন নিজেকে সঁপে দেন। ব্যাপারটা যায় না আপনার সঙ্গে। যায় না? জয় হাসল। কি যায় আমার সঙ্গে? তুমি কি আমায় অবজারভেশনে রেখেছো নাকি? প্রেমে টেমে পড়ে যাওনি তো? অন্তু হাসল। অবজারভেশন? হ্যাঁ, অবজারভেশন। আমার প্রশ্নের উত্তর দেননি। তোমার মতে আমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি, তো তার শাস্তি হিসেবে মেরে দাও, নাকি আরো কঠিন প্ল্যান প্রোগ্রাম আছে? তাও যদি তৃপ্তি পাও? আমার মতে, অর্থাৎ আপনার মতে আপনি কোনো অন্যায় করেননি আমার সঙ্গে? না। দুজন কেউ কারো দিকে তাকায় না। এটা জয় ও অন্তুর পারস্পরিক নিজস্বতা। কিন্তু অন্তু তাকালো এবার। কোনো অন্যায় করেননি? অকপটে বলল জয়। না। মারলে তবে আমি সেই দিনের অপেক্ষা করব, যেদিন আপনার মনে হবে আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন। তাহলে আর তোমার হাতে মরার স্বাদ মিটল না এই জন্মে। অনুশোচনাকে ভয় পান? আজ আমার ভয়ের তালিকা তৈরি করতে বসেছ নাকি? কি কি বিষয়ে ভয় আমার? তালিকা প্রস্তুত। সর্বনাশ, শুনি দেখি, তালিকায় কি কি বিষয় অন্তর্ভুক্ত করলে? হামজা যখন ভার্সিটির ছাত্রনেতা হয়ে উঠেছিল, সালটা 2002। জয় কেবল দশম শ্রেণীতে, বয়স কম বেশি 15। তখন সে জীবনের প্রথম খুন হিসাবে সৈয়দ মুরসালিন মোহনের বাবা সৈয়দ ফরহাদ মোহাম্মদ বারি সাহেবকে খুন করল। বিরোধী দলের রাজত্ব চলছে তখন বাংলাদেশে। পুলিশ ফেরত হবার পর জয়কে তারপর প্রায় 3 সপ্তাহের বেশি সময় পাওয়া গেল না। একটা কবরের মতো অন্ধকার বেসমেন্টে সপ্তাহখানেক আটকে রাখা হলো। 1 গ্লাস করে পানি পেত সে 24 ঘন্টায় একবার, সাথে দুটো ছোট ছোট বিস্কুট। আলোহীন কুঠুরি। জয় কখনো সে ঘরের বর্ণনা দিতে পারবে না। সে ঘরকে দেখেনি, শুধু জানে কোনো এক খসখসে মেঝেতে তাকে বসে থাকতে হতো। চোখের সামনে কবরখানার মতো নিকষ কালো অন্ধকার। জয় চোখ বুজে থাকত। চোখের সামনে একটা নির্দিষ্ট সময়ে বেশি আলো অথবা অতি অন্ধকার মানব মস্তিষ্ক সইতে পারে না। জয় বুঝতে পারছিল সে পাগল হয়ে যাবে, কিন্তু চোখ বুঝলেও সেই অন্ধকারই। মস্তিষ্কে কত রকম বিভ্রম তৈরি হয়, কত কিছু সে দেখে জয়। অনুভব করে নিস্তব্ধ আধারি আশপাশটা। চারিদিকে কোথাও আওয়াজ নেই, জনমানবের শ্বাসের শব্দটুকু নেই। নিজের বুকে স্লথ হৃৎপিণ্ড আর গাঢ় শ্বাসের আওয়াজ অদ্ভুত শোনায় কানে। কেউ ছিল না তার সঙ্গে তখন, কেবল মৃত্যুর সঙ্গ পেয়েছে বারবার সে এইসব সময়গুলোতে। মৃত্যু এসে বসে জয়ের সম্মুখে, গল্প করে জয়ের সঙ্গে। মৃত্যুর সঙ্গে যেতে চায় জয়, অনুরোধও করে, কিন্তু মৃত্যু বলে এত দ্রুত নয়, অপেক্ষা করতে হবে। জয় অপেক্ষাকে ঘৃণা করে। সে মৃত্যুর প্রেমে পড়েছে খুব ছোটবেলায়, গভীর প্রেম। কিন্তু মৃত্যু বারবার শেষ পর্যায়ে প্রত্যাখ্যান করেছে জয়কে, প্রতারণা করেছে জয়ের সাথে। ছোটবেলা থেকে করে আসছে, বারবার আসে। বহুদিন জয়ের সঙ্গে সময় কাটাই,
জয়ের ভেতরে নিজের জন্য মায়া তৈরি করে, কিন্তু আলিঙ্গন করে না। মানসিক অবস্থা যখন ওলটপালট হওয়ার দিকে, সে সময় দরজা খোলা হলো। লেপ তোষক সেলাই করা সুস, যাকে বাঁশসুই বলা হয়, জয়ের শরীরে গাঁথা হলো তা। কখনো এবড়ো থেবড়ো ইটের টুকরো দিয়ে পেটানো হতো, শরীরের মাংসপেশি ছিঁড়ে আসতো। কিশোর বয়সেই ছিপছিপে লম্বা শরীরটায় গভীর ক্ষত সহ্য করার ক্ষমতা জন্মে যাচ্ছিল জয়ের। অতিরিক্ত ড্রাগ দেওয়ার ফলে নাক মুখ দিয়ে গবগবিয়ে রক্ত আসতো। প্রায় মাসখানেক অবিরাম ড্রাগ সেবন করানোর ফলে জয় আসক্ত হলো। দিনরাত ক্রমাগত করা হতো ড্রাগের ডোজ। অসীম যন্ত্রণায় জর্জরিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে জয় মৃত্যুকে খুব ডেকেছে। মৃত্যু আসে, দূর থেকে চেয়ে দেখে জয়কে, কিন্তু বারবারের মতো ছলনা করে চলে যায়। জয়ের মাঝে মধ্যে নিজেকে নির্লজ্জ মনে হয়েছে। মৃত্যু তার প্রেমকে এত অবহেলা করছে, এত ছলচাতুরি করছে, তবুও জয় বিমুখ হতে পারে না। তার প্রেম ফুরোয় না মৃত্যুর ওপর থেকে। হামজা পাগলের মতো চারিদিকে ঘুরেছে। দেশে কড়াকড়ি আইন চলছিল তখন। চারিদিকে অপরাধী গ্রেফতার আর দণ্ডের দিন চলছিল। হামজা প্রতিকূল এক পরিবেশে তখনকার বিরোধী দলের পক্ষে খোলাখুলি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা কর্মী। কারণ তার বিশ্বাস ছিল সামনে দিন বদলাবে, নতুন এক শাসন ব্যবস্থা আসবে বাংলাদেশের সংসদে। একদিন পুলিশ হলো হামজার কাছে জয়ের খোঁজে। সৈয়দ মুরসালিন মহানকে হত্যার দায়ে প্রথম সাসপেক্ট জয় আমির। হামজাকে গ্রেফতার করা হলো জয়ের নিখোঁজ হওয়ার 17 দিনের দিন। প্রশাসনের দৃঢ় বিশ্বাস সে জয়কে লুকিয়ে রেখেছে। হামজা বলল, স্যার, আমি নিজেই ওকে খুঁজে হয়রান। আপনারা যেভাবে জয়কে সন্দেহ করছেন মুজাহার সাহেবের মৃত্যুর জন্য, মুজাহার সাহেবের দলীয় কর্মীরাও তাই করছে স্যার। ওরা জয়কে গুম করেছে। আপনারা ওকে খুঁজতে সাহায্য করুন আমায়। হামজা সুচতুর কথাবার্তায় প্রশাসন কর্মকর্তারা ভিজলেন না। বললেন, তাহলে আগে কেন রিপোর্ট করাননি? বেশি শেয়ানা ভাবো নিজেকে। যদি এটাই নিয়ম হতো, তো আগে নিখোঁজ ডায়েরি করাতে। নিজে লুকিয়ে রেখে তো আর ডায়েরি করা যায় না। হামজা ওদের কোনোভাবে বিশ্বাস করাতেই পারেনি সে জানে না জয় কোথায়। আবার এটাও ঠিক, জানলেও বলতো না, প্রশ্নই ওঠে না। আর এটাও ঠিক, জয় খুনটা করেছে, কিশোর অপরাধ। জয় তখন ধরা পড়লে তৎক্ষণাৎ ফাঁসি হতো না হয়তো, কিন্তু আইনের হেফাজতে থাকবে সাবালক হওয়া অবধি, এরপর দণ্ড। অথচ হামজার চিন্তা জয়ের ক্যারিয়ার নিয়ে। সামনে ওর এসএসসি পরীক্ষা। হামজা বুঝতে পেরেছিল খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার আসবে। এই সরকারের পতন ঘটবে। এরপর দিন আসছে সামনে বোধহয় তাদের। হামজাকে কারেন্টের শক দেওয়া হলো। একবারে শরীরটাকে রিকেটাস রোগীর মতো বেঁকে উঠছিল। শরীর থেকে যেন একেবারে 1 লিটার করে রক্ত শুষে নিচ্ছিল বিদ্যুৎ। অবশ হয়ে উঠল স্নায়ুকোষগুলো। থরথর করে কাঁপছিল শরীরটা। ঠোঁটের কোণ ও নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। তবুও হামজা বোবা। তাগড়া দুর্বল দেহখানা চেয়ারে পিঠ ঠেকিয়ে মাথা হেলিয়ে চোখ বুজে রইল। শ্বাস পড়ে না ঠিক মতো। দু হাঁটু ঠকঠক করে কাঁপছিল। শরীরের প্রতিটা রগ ঝিনঝিন করছিল। হামজার মুখ থেকে ব্যথার প্রেক্ষিতে আর্তনাদও বের হচ্ছিল না। জয়ের নামটা তো মুখেই আনলো না। এরপর হামজার হাতের আঙুলের উপরিভাগ কেটে ফেলা হলো। অল্প একটু চামড়ার সঙ্গে বেঁধে রইল আঙুলের অংশটুকু। তখনও হামজা নিশ্চুপ। ওকে জিজ্ঞেস করা হলো, শেষবার জিজ্ঞেস করছি, বল তোর জয় কোথায়? হামজা হাসল। শেষবার নয়, আবার জিজ্ঞেস করেন, এবং প্রতিবার আমার উত্তর থাকবে, আমি জানি না জয় কোথায়। শুধু জানি, মানে পাক্কা আন্দাজ করতে পারি, জয়কে কারা ধরেছে। আমার ধারণা জয়কে তারা মারবে না। মারলে গোটা দলটাকে আগুন লাগিয়ে দেব। আর না মারলে এই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি হামজা একা জয়কে খুঁজে বের করে আনবো। আপনাদের সাহায্য আর দরকার নেই আমার। হামজার হাতের আঙুল সেলাই করা হলো। দাগটা পরবর্তীতে মেলেনি আর। জয়কে উদ্ধার করলেন বাপ্পি মণ্ডলের চাচা গিয়াস মণ্ডল। দলের সেই সংকটময়ের সময়েও উনি উল্লেখযোগ্য এক বিরোধী দলীয় নেতাকর্মী। জয় ও হামজার মতো দুটো বারুদকে দলে পেলে দলের ভর বাড়বে। এভাবে দলীয় সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করতে হচ্ছিল তখন। ছাত্রলীগ ও সন্ত্রাস এবং যে সকল অসাধু রাজনীতিবিদেরা অপারেশন ক্লিন হার্টে ধরা পড়েছিল, তারা এমনিতে দল ছেড়ে এই দলের প্রতি ঝুঁকছিল এবং বাপ্পি মণ্ডলেরও তাদের সদরে গ্রহণ করছিল। জয়কে সারিয়ে আনারও প্রায় 13 দিন পর্যন্ত হামজা আইনের হেফাজতে রইল। সে তখন উঠতি ছাত্রনেতা। তার বিরুদ্ধে অভিযোগের কমতি নেই। বড় বড় নেতাকর্মীদের সুনজর হামজার ওপর তীব্র। রাজধানী থেকে রোজ ডাক আসছে। জয় ড্রাগের নেশায় পাগল তখন। তার বুক পিঠের ক্ষতগুলো গর্তে রূপ নিয়েছে। হিতাহিত জ্ঞান অনেকটাই লোপ পেয়েছে। দরজা জানালা খুলতে দিত না রুমের। দিনের বেলা বাইরে যেত না। আলো সহ্য করা দায়।
তার জন্য ড্রাগ জোগাড় করাটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো। হামজা থামাতে পারতো না জয়কে। তরু নাওয়া খাওয়া ছেড়ে জয়ের সেবা করেছে। সেই দিনগুলোতে স্কুলে অবধি যেত না মেয়েটা। শরীরের ব্যথানাশক হিসেবেও কড়া সব ড্রাগের ব্যবহার করতে হয়েছে জয়ের শরীরে। জয়কে ঘরে আটকে রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হলো। জয় 2002-এ এসএসসি পরীক্ষার্থী ছিল। সে বছর পরীক্ষা দেওয়া হলো না। ইয়ার লস। মানসিক ও শারীরিক অবস্থা একেবারে বিগড়ানো। সে রক্ত ও মৃত্যুর প্রেমে খুব ছোটবেলায় পড়লেও প্রত্যক্ষভাবে নিজের হাতে প্রথম খুনটা সেই বাড়ি করেছিল। পলাশের হোটেলে তার নিয়মিত যাতায়াত শুরু হলো। পলাশের সঙ্গ তাকে অনেকটাই চাঙ্গা করে তুলল। পলাশ জয়কে প্রচুর সঙ্গ দিয়েছে। পলাশের কত নরকীয় অপরাধের সাক্ষী জয়। অদ্ভুত এক সম্পর্ক তৈরি হলো ওদের। মদ গাঁজাসহ বিভিন্ন ড্রাগ ও নারী নেশায় লেলিয়ে দিল হামজা। কলেজে ভর্তি হওয়ার পর পড়ালেখার সাথে সমান্তরাল হারে দুই ভাইয়ের আগ্রাসী যাত্রা শুরু হলো। হামজা তখন অনার্স শেষের দিকে। সে ধীরে ধীরে ছাত্র সংগঠনের কর্ণধার হয়ে উঠছে। সমাজের পরিচিতি বাড়ছিল, সাথে বদনাম ও পুলিশের খাতায় অপরাধ ও অভিযোগও। জয় জীবনে স্বীকার করে না সে কখনো পুলিশের হেফাজতে গেছে। হামজা দিন যেতেই আরো গভীর পথিক হয়ে উঠছিল। তার নজর, চাহিদা ও গন্তব্যের বহর বাড়ছিল। অপরাধের সীমাবদ্ধতা সুতো ছিঁড়ে ফেরে অসীম হয়ে যাচ্ছিল। রাজধানীতে অনেক বড় বড় নেতাকর্মীদের সঙ্গে গভীর সখ্যতা গড়ে উঠল। বিশাল বিশাল পরিকল্পনার সাক্ষী হতে থাকলো হামজা। গাড়িতে উঠতে গিয়ে হামজা দীর্ঘশ্বাস ফেলল। ড্রাইভিং সিটে কবির নেই, নিচু হয়ে বসে আছে। বৃষ্টির ফোঁটা পড়ছে হালকা। সকাল 10টা বাজে। গাড়ি ছাড়ার সময় হলে অন্তু ছুটে এসে পেছন থেকে ডাকলো, মেয়র সাহেব। হামজা ফিরে তাকালো। অন্তু বলল, শুভ সকাল মেয়র সাহেব। হামজা কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নামায়। আলতো হেসে বলে, শুভ সকাল। কোথাও যাচ্ছেন নিশ্চয়ই? আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবেন। বৃষ্টির ভেতরে রিক্সা পাওয়া ঝামেলা। হামজা ভুরু কুঁচকে উঠল। অদম্য সাহস মেয়েটার। আড়ষ্টতা সংকোচ কিচ্ছু নেই। হামজার সঙ্গে কথা বলার সময় এমনকি রিমির কণ্ঠে এক প্রকার জড়তা ও সমীহ থাকে। কতকাল হামজা নিজের চোখের দিকে তাকিয়ে কাউকে কথা বলতে শোনেনি, দেখেনি। হামজা জানাই, আজ ভার্সিটিতে যাবে না তুমি। আমার অনুমতি নেই। অন্তু এগিয়ে এসে হামজার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনার আদেশ নিষেধের পরোয়া করি না আমি মেয়র সাহেব, জানেন তো। অন্তু হামজার পাশে উঠে বসে। গাড়ি চালাতে শুরু করে। বসে থাকে দুজন পাশাপাশি। হামজার শরীর থেকে হেভি বডি স্প্রের গন্ধ উঠছে। দুজনের মাঝে আধা ফিট ফাঁক। কেউ কারোর দিকে তাকায় না। রাস্তারা পেছনের দিকে পিছিয়ে যাওয়ার সাথে সাথে গাড়ি এগিয়ে যায়। দুজনের এই নীরবতা এক ক্ষমতাধর ধূর্ত পুরুষের সঙ্গে এক আঘাতপ্রাপ্তা ঘায়েল নারীসত্তার অঘোষিত যুদ্ধের দামামা বাজিয়ে যায় নিঃশব্দে। অনেক পুরনো এই বিরোধ। সাধারণ সম্পর্কে অন্তে এই বিরোধ ভাসুরের সঙ্গে। একসময় হামজা সিটের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে অল্প হাসে। থাবা দিয়ে ধরলে আর পার পাবে না। অনেক কিছু করেছো, করছো, কিন্তু জেনে রাখা ভালো, আমাদের বিরোধিতা করে জেতা যায় না। আপনাদের নয় মেয়র সাহেব, আপনাদের বলছেন কেন? বিরোধিতা কবে আপনাদের সঙ্গে ছিল? বিরোধিতার সম্পর্ক আমার জয় আমিরের সঙ্গে। আগুন পানির মতো। হয় আমি, নয় সে। আমি সক্রিয় হলে সে নিভে যাবে, সে সক্রিয় হলে আমি বাষ্প হয়ে নিঃশেষ হব। অন্তু অল্প থেমে তাকালো হামজার দিকে। আপনার সঙ্গে আমার যা, ওটা বিরোধিতা নয় মেয়র সাহেব, ওটা কারবার, এক প্রকার লেনদেন। তা শুধু আপনার সঙ্গে, শুরু থেকে তা কেবল আপনার সঙ্গেই। হামজা হাসে। কোন শুরু? অন্তু কেমন করে যেন হাসে। আমার ইজ্জত, আমার জীবন, আমার আব্বুর অবসান ভুললে চলবে? হামজা গা দুলিয়ে হেসে উঠল এবার। এসবের দায় আমার নাকি? অন্তু প্রগাঢ় চোখে তাকালো। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। শ্বাসের ভারে বুকের ওঠানামা বাড়ল। মুখটা কঠিন হয়ে উঠে আবার শান্ত হয়ে এলো। আপনি সেই দিন যখন বলেছিলেন লোকজন চাইলে আপনি আমাকে জয় আমিরের বউ করতে পারেন, তখনও বুঝিনি, কিন্তু বুঝেছি সেই কয়দিনে। যে কয়দিন আব্বুর শোক কাটাতে আমিও বাড়িতে কাটিয়েছি। হাসি মুখ রেখে হামজা ভুরু উঁচাই। কি বুঝালে? পলাশ আজগর নয়। আপনি আব্বুকে তুলে নিয়ে গিয়েছিলেন, এরপর পলাশের হাতে ছেড়ে দিয়েছিলেন, এবং সেটা শুধুই আমাকে দমাতে। কয়দিন আপনার সামনে আমার খুব আলোচনা উঠছিল বারবার, তাই না? সে সময় মুমতাহিনার মৃত্যু আর জয় আমিরের অসভ্যতা নিয়ে আমি খুব সোচ্চার হয়ে উঠছিলাম। আপনার ভয় ছিল কোথাও জয়ের রেপুটেশন আর আপনার ক্ষমতার আঁচ না লাগে।
সেই যে ভার্সিটি পরিষদে আমার পক্ষ থেকে জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ আর তাতে জয়ের ক্ষমতাচ্যুতের আশঙ্কা, তা সামলাতে বেগ পেতে হয়েছিল আপনাকে। হামজা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে সিটে মাথা হেলিয়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে গোজে চোখ বুজে ধোয়া সারে চোখ মিলিয়ে তাকাতে বলে, আর অন্তু জানালার কাছ নামিয়ে দিল। বৃষ্টির ঝাপটা কমেছে, সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসার উপক্রম। গাড়ি ছাদের দিকে তাকিয়ে বলল, তারপর পটোয়ারি বাড়িতে স্বেচ্ছায় পা রাখলাম, খুব আগ্রহের সাথে। তখনও জানতাম না মুমতাহিনার মরণক্ষেত্র এটাই, শুধু আন্দাজ ছিল। সেটা সত্যি মনে হতে থাকলো ধীরে ধীরে। আমি যখন মাঝে মধ্যে ইচ্ছাকৃত আবার কখনো অনিয়ন্ত্রিত উত্তেজিত হয়ে পড়েছি, বোকামির মতো দেখতে কিছুটা কাজ করেছি। শেষে সত্যি হলো আমার ধারণা। তখন বুঝলাম আপনার আমাকে দমাতে চাওয়ার এটাও আরেকটা প্রধান কারণ। আমি যেহেতু কার্যালয়ে ঘুরেছি, মুমতাহিনার ব্যাপারে খুব ভাবছি। আমার প্রচেষ্টায় এই জটিল প্যাঁচটা কোনোভাবে খুলে গেলে সবটা ক্ষতি মূলত আপনারই। শিকড় আপনি, মূল আপনি, এবং আশ্চর্যজনকভাবে এই কাহিনী গাছের কাঠামোটাও আপনি। আপনি জানলেন আমার দুর্বলতা দুটো, আমার আব্বু, আমার সম্মান। আপনি পলাশের মাধ্যমে অ্যাটাক সেই দুই জায়গাতেই হাত মারলেন। আপনি খুব বোঝেন আমার মতো মেয়েকে কাবু করতে লম্পট নজরের বিকল্প নেই। সেই দিন আব্বুর অবস্থা আর পলাশের আগ্রাসী হামলা আমাকে যে পরিমাণ ভঙ্গুর করেছিল, আমি আপনার ফ্যান হয়ে গেছি সত্যি। এত ধারালো আর হিসেবি বুদ্ধির মালিক আপনি। নিখুঁত মেয়র সাহেব। আমি বিষয়টা বুঝেছিলাম এটা ভাবতে গিয়ে, পলাশ চাইলে অন্তিককে কেটে টুকরো করতে পারত, কিন্তু সে অন্তিকের পালানোর সুযোগ দিয়ে আব্বুকে ধরল। একবার অবশ্য আমার মাথায় এসেছিল পরিবারকে জিম্মি করাটা অস্বাভাবিক নয়, কিন্তু তার বদলে অন্তিককে টাকা না নিয়ে বরং পলাশের ডেরায় আমাকে ডাকা হলো ফোন করে। টাকার প্রসঙ্গ সাইডে রইল, মুখ্য হলো আমার অসম্মান আর আব্বুর আঘাত। আমাকে অসম্মান করতে চাওয়া, জয়ের নির্লিপ্ততা, আব্বুকে ওভাবে প্রায় অকারণে আঘাত করা, সবকিছুর হিসেব কষতে গিয়ে একটাই সূত্র সামনে এলো, আমাকে ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়া, আমাকে রুখতে সব আয়োজন। আর তাতে খুব সহায়ক হয়েছিল অন্তিকের জেদের বশে একটা ভুল। মেয়র সাহেব, আমি কি ঠিক বলেছি? হামজা বাহবা দেওয়ার মতো ভঙ্গি করে হাসল। তুমি সুযোগ পেলে আসলে খুব ভালো ইনভেস্টিগেটর অথবা লয়ার হতে পারতে, কিন্তু আফসোস সেই সুযোগটা না পাবার ফলে তোমার এমন তীব্র মেধা বিফলে যাবে। অন্তু হাসল। আব্বু একটা কথা বলতো। ভুরু উঁচায় হামজা। আচ্ছা, কি বলতো? বলতো, শিক্ষা সুযোগের অপেক্ষা করে, কিন্তু অভিজ্ঞতা সুযোগকে কেড়ে নেয়। তোমার সে অভিজ্ঞতা আছে বলে মনে করছো তুমি যে আমার কাছে থেকে সুযোগ কেড়ে নেবে? অন্তু গাড়ি থেকে নেমে ফিরে তাকালো। আপনার পিঠ দেওয়ালের কাছাকাছি, এটাকে সতর্ক বার্তায় ধরে নিন। মেয়র সাহেব, খুব বেশি সময় পাবেন না নিজের ধারালো মস্তিষ্কের কাজে লাগাতে। চাল চালতেও অল্প সময় দরকার পড়ে। ততক্ষণে হামজাকে টের পেয়ে ভার্সিটির ছেলেরা গাড়ি ঘিরে ধরেছে। সেই ভিড়ের মাঝে মিশে গেল অন্তু। হামজা শান্ত ভঙ্গিতে কেবল চেয়ে রইল সেই ভিড়ের কোলাহল ছাপিয়ে। তার মনে হচ্ছিল অন্তুকে নিয়ে আরো সতর্ক হওয়ার ছিল, কিন্তু আর কত। নিজের ধারণ করা এই একটা কথা মনে পড়ল, আঘাতপ্রাপ্ত কোনো নারী যদি কুচক্রী হয়ে ওঠে, সেই নারী তৈরিকৃত ফিতনাকে মোকাবেলা করা অসাধ্য হয়ে পড়ে। তুলি ঘর থেকে বেরোয় না, রিমিও নিশ্চুপ। গোটা বাড়িটা যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে। সেখানে বসবাস ৬ জন মানুষের, কিন্তু তারা সকলে যেন মৃত। জয় বাড়িতে থাকা কদাচিৎ, যতক্ষণ থাকে হয় ঘুমায় নয়তো বেহেট থাকে। এখন আর সবাই একসাথে টেবিলে বসে খাওয়া হয় না এই বাড়িতে। তুলির রুমে খাবার দিতে গিয়ে অন্তু দেখল তুলি নামাজে বসেছে। অন্তু ভাবে, কেউ কেউ বেশি কষ্টে ধর্ম বিমুখ হয়ে পড়ে, কেউ কেউ বা ধর্মমুখী। তুলির কাছে বসে থেকে লাভ নেই, সে কথা বলে না। হাসলে দেখলে উন্মাদিনীর মতো লাগে। অন্তু রুমে ঢুকতেই জয় গোসল করে বের হলো। ক্ষতবিক্ষত বুকপিঠ, কি ভয়ানক সব দাগ, গর্ত হয়ে হয়ে আছে। কোথাও বা সেলাইয়ের দাগ, কোথাও চামড়া ঠেলে মাংস বেরিয়ে আছে। গলায় লাল গামছা ঝুলছে, পরনে আরেকটা গামছা। সে তোয়ালে ব্যবহার করে না। তার পোশাক গামছা, লুঙ্গি, শার্ট, প্যান্ট, হাফ প্যান্ট। পাঞ্জাবি পরে হামজার ধমকে লোক দেখাতে। নামাজটাও কয়েকবার তেমনভাবে পড়তে হয়েছে। লোকের সামনে পড়ে গেলে ভালো মানুষই দেখাতে নামাজে যাওয়ার ভঙ্গি করে হামজার কথাই। এতে একটা আলাদা মজা আছে তার মতে। মানুষকে ধোঁকা দেওয়া দারুণ এক মজার বিষয়। নয়তো তার কোনো ইচ্ছে নেই মানুষের কাছে ধার্মিক প্রমাণিত হবার। অন্তুকে জিজ্ঞেস করলো,
লুঙ্গি কই আমার ঘরওয়ালি? ছাদে। এনে দাও। দুঃখিত। জয় ঠোঁট উল্টে কাঁধ ঝাঁকালো। ওকে, তাহলে গামছাটা খুলে শুয়ে পড়তে হবে। ভেজা গামছা পরে তো আর শোয়া যায় না। জয় গামছার গিট্টুতে হাত রাখে, আর দেখল না অন্তু। বিদ্যুতের গতিতে পেছন ফিরল, দু চোখ খিচে বন্ধ করে বলল, বেহায়া নির্লজ্জ বেটা ছেলে, আল্লাহ মুক্তি দিন। পেছন থেকে উচ্চস্বরে হো হো করে হাসির শব্দ শোনা গেল জয়ের। সেই হাসিতে ঘর বাজছে। জয় বলল, তাকাও, তাকাও, পেছন ফিরে তাকাও ঘরওয়ালি, সিনারি দেখাই। অন্তু চিবিয়ে বলল, আপনার মতো নোংরা লোকই কেন ছিল আমার তাকদিরে? তোমাদের মতে যিনি তাকদির লিখেন তাকে জিজ্ঞাসা করা উচিত। আমি তো এসব তাকদির ফাকদির মানি না। অন্তু দুহাতে মুখ ঢেকে দাঁত খেচে বলল, পশুর চেয়েও অধম পুরুষ মানুষ আপনি, জাহান্নামে যান। তার ধারণা জয়ের দ্বারা সব সম্ভব। আসলে যদি গামছা খুলে দাঁড়ায়, অন্তুর গা গুলিয়ে এলো। তখনই জয় সামনে এসে দাঁড়ালো। লুঙ্গি এনে দেবে নাকি হাতটা টেনে তুলে মুখ থেকে সরিয়ে দেব? মানে, জয় বলছে, লুঙ্গি কি এনে দেবে নাকি হাতটা মুখ থেকে সরিয়ে দেব? অন্তু হাতে মুখ ঢেকে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। জয় হাসতে হাসতে লুটিয়ে পড়ে। গামছা সে খোলেইনি, তার সভ্য বউ তাতেই বেকুব। লুঙ্গি এনে দেখলো জয় আলমারি থেকে নতুন একটা লুঙ্গি পরে সিগারেট ধরিয়েছে। ক্ষুব্ধ হাতে লুঙ্গিটা জয়ের সজোরে মুখের ওপরে ছুঁড়ে মারলো অন্তু। জয় লুঙ্গি সরিয়ে জোরে জোরে হাসে, তারপর বলে, একটু ভাত চাত খাইয়ে দেবে? বিষ দেব? তাই দাও, সমস্যা নেই, কিন্তু তোমার হাতে খাইয়ে দাও। আপনার হাতে বোমা পড়েছে নাকি? তোর মুখে বোমা পড়ুক শালি, ভাত আন। জয়ের আড়ষ্টতা আজও অন্তর ভেতরে আগুন জ্বালায়। এতগুলো দিনেও সয় না নিজের এমন অসম্মান। দুটো দীর্ঘশ্বাস টেনে শান্ত স্বরে বলল, এভাবে নয়, যেভাবে বললে আনবো সেভাবে বলুন, নয়তো জানেন এখানে না খেয়ে মরলেও ভাত পাবেন না। অন্তুকে টেনে কাছে দাঁড় করিয়ে চোখের দিকে তাকায় জয়। অস্মিত স্বরে বলে, আমি যা বলবো সেটার বিপরীত যা হয় তাই। না, সম্পর্কটা তো তেমনই। জয়ের হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে দেয় অন্তু। জয় অল্প হাসে মাথা নত করে। কোমলভাবে স্মিত নজরে অন্তুকে স্পর্শ করলে অথবা কথা বললে অন্তু সেটা খুব কঠিনভাবে আলগোছে এড়িয়ে যায়। অর্থাৎ সে তাদের মাঝে বিরোধমূলক সম্পর্ক খুব যত্ন করে ঠাঁই দিলেও কোমলতাকে ভুলেও ঠাঁই দেয় না। মাথা তোলে জয়। সম্পর্ক বুঝি না আমি। খানিক দূরত্ব রেখে বসে অন্তু। আমিও বুঝি না। জয় যখন নরম স্বাভাবিকভাবে কথা বলছিল, তখন অন্তু গিয়ে খাবার এনে দিল। তার আগে নয়। জয় হাসে, কপালে আঙুল চেপে ঠোঁটে ঠোঁট গুজে হাসে। তার বৈশিষ্ট্য প্রায় সবকিছুই আছে অন্তুর মাঝে, কিন্তু সেসবের রূপটা বিপরীতের মতো। ঠিক যেমন বস্তু ও সেটা আয়নায় দেখা যায় প্রতিবিম্ব স্বরূপ। এর জন্য তাদের কোনো পরিণতি নেই। একই ধর্মী দুই পক্ষের কোনো পরিণতি থাকে না, শুধু বিরোধ ও বিকর্ষণ ছাড়া। অন্তু বা জয় কেউ কারো দিকে তাকায় না সচরাচর। অভ্যাস নেই তাদের, কিন্তু যখন তাকাই তখন দুজনে একত্রে তাকাই। সেই দৃষ্টিতে কেবল দহন ছাড়া কিছু থাকে না। জয় খেতে খেতে জিজ্ঞেস করলো, তুমি খাইছো? অন্তু জয়ের খাওয়া দেখছিল মুখ বিকৃতি করে। বিশাল বিশাল যেমন হাতের তালু, সেই রকম এক একটা বিরাট বিরাট সাইজের লোকমা। বিকট লাগে অন্তুর চোখে। হাত দুটো কঠিন, হাতের মোটা মোটা রক চামড়ার ওপরে ঠেলে ওঠা। কালো পশমে ঢাকা কনুইয়ের নিচ থেকে শ্যামলা হাত, বিশাল বিশাল আঙুল। আপনি এভাবে খান কেন? ভদ্রভাবে মানুষের মতো খাবেন। এরপর জয় আরো বিশ্রীভাবে খাবার খেতে শুরু করলো। অন্তু দীর্ঘশ্বাস ফেলে চোখ ফেরায়। খাওয়া শেষে সফট ড্রিঙ্ক হিসেবে 2 প্যাক মদ খেলো। রাত 1:30টা অবধি উপুর হয়ে বিছানার ওপর পড়ে রইল। জয়ের রুমের বেলকনির দরজার পাশে একটা মরিচা ধরার রকিং চেয়ারে আছে। অন্তু সেই চেয়ারটায় বসে থাকে, কোলে বই। কিন্তু অন্তু পেছনের দিকে মাথা হেলিয়ে চেয়ারে বসে দুলতে থাকে, চোখ দুটো বোজা। জয়ের রুমের একটা পেন্ডুলাম ঘড়ি আছে, ঘন্টা পরপর ঢং ঢং করে বাজে। জয়ের খুব পছন্দের একটা জিনিস। হামজা কোথা থেকে কিনে এনেছিল, জয় কেড়ে নিয়েছে। অন্তু খানিকক্ষণ তাকিয়ে থাকে জয়ের দিকে, মুখ এদিকে ফেরানো, চোখ বুজে আছে। চোখের পাতা কাঁপছে, অর্থাৎ ঘুমায়নি। জয়কে সে রাতে ঘুমাতে দেখেনি। রোজ পাশাপাশি শুয়ে দুজন টের পায় কেউ ঘুমায়নি। পেন্ডুলাম ঢং ঢং করে বেজে জানান দেয় রাত 1টা বাজলো। অন্তু উঠে গিয়ে অল্প একটু জায়গা নিয়ে শোয়, চুপচাপ পাশে ফিরে শুয়ে থাকে। তার আর জয়ের মাঝে অসীম দূরত্ব।
সেই দূরত্বকে সাথে করে দুইজন রাতের পর রাত পাশাপাশি শুয়ে কাটিয়েছে। শেষ রাতে কখনো কখনো জয়ের হাতটা এসে অন্তুর শরীরের ওপরে পড়লে অন্তু তারক করে জেগে উঠেছে, সরিয়ে দিয়েছে জয়ের হাতখানা। অন্তু চিত হয়ে সই। একটু চুপ থেকে বলে, জয়। বেশ খানিকক্ষণ পর জবাব দেয় জয়, হুম। অন্তু আর কথা বলে না। ভেতরে জমে আসা সংশয় দ্বিধা ভেতরে দাফন করে। তার কেউ নেই, এর পাশে শুয়ে থাকা মানুষটা কারো নয়, বা তারও কেউ নেই। ভাবির খোঁজ জানে না সে, আম্মুর কি হালেতে আছে জানা নেই, হামজা তার সঙ্গে কি করবে জানা নেই। জয় উঠল। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। অন্তু উঠে বসল। আমি যাব আপনার সঙ্গে। জয় জবাব দিল না, তাকালো না, বেরিয়ে গেল। অন্তু জগ ভরা পানি নিয়ে জয়ের পিছনে ছুটল। জয় কোনো রকমের প্রতিক্রিয়া দেখালো না। সিঁড়িঘরের দরজা খুলে হনহনিয়ে কয়েক সিঁড়ি এগিয়ে গেল জয়। তার হাঁটার ধাপ বড়, লম্বা শরীর, ঘুটঘুটে অন্ধকার। অন্তু অভ্যস্ত নয়, তার পা ভরকে যায়। জগটা শব্দ করে পড়ে গেল। পানি ছিটিয়ে পড়ল চারিদিকে। মুহূর্তের মাঝে হাত বাড়িয়ে পড়ন্ত অন্তুকে জাপটে ধরল জয়। পড়লে মৃত্যু অথবা সেই রকম কিছু হতে পারত। অন্তুর বুকে অনেকক্ষণ ঢিপ ঢিপ চলছিল। জয়ের থেকে নিজেকে ছাড়াতে চায় অন্তু। জয় আটকে ধরে, গম্ভীর স্বরে বলে, আমার কাছে আসো কেন? যখন দূরত্বই সয়, তখন প্রয়োজনে বা আমাকে চাও কেন? তোমরা ভালো মানুষেরা স্বার্থপর হও খুব। অন্তু স্থির হয়ে দাঁড়ায়। সবটা ভুল নয় আপনার কথা, তবে আংশিক ভুল বলেছেন। তাই নাকি? অন্তুর হাতটা চেপে ধরে জয়। অন্তু বলে, আমি নামতে পারবো। জয় চাপা ধমক দেয়, চুপ। বাকি সিঁড়িটা অন্তুর হাত ধরে চেপে নামায় জয়। স্থির হয়ে দাঁড়ায় দুজন। এমন অন্ধকারে নিজের শরীরটাও কিঞ্চিত দৃশ্যমান নয়। অন্তু বলে, আপনি যেচে পড়ে উপকার করে খোঁটা দিচ্ছেন? তো কি ফেলে দিয়ে মেরে ফেলার ছিল? বাঁচিয়ে রাখার মানুষ তো নন আপনি আমার। জয় আমির, এই যে বললেন আমরা স্বার্থপর, আপনি বুঝি স্বার্থহীন? আর স্বার্থহীন মানুষেরা সমাজে বসবাস করে এবং সাথে এমন সব কুকর্ম করে বেড়ায়? স্বার্থের জন্য খারাপ কাজ করি আমি? উত্তরে অন্তু বলল, নিঃস্বার্থে? নিঃস্বার্থে আপনি মানুষ মারেন, চারিদিকে এত সব করে বেড়ান। নিঃস্বার্থে মানুষ সন্ন্যাসী হয়, সংসার ধর্ম ত্যাগ করে পাগল বেশে ঘুরে বেড়ায়, ক্ষমতার সাগরে নিজেকে ভাসিয়ে মোহমুক্তির পথে চলে যায়। নিঃস্বার্থ শব্দের অর্থ বোঝেন? নাকি শুধু মুখে রসিকতা খই ফুটে বেরিয়ে বাতাসে গা ভাসাচ্ছেন? যে মানুষ আত্মত্যাগী উপরন্তু সর্বত্যাগী হয়, তাকে নিঃস্বার্থ বলে। আপনি প্রতিনিয়ত কিছু হাসিলের লক্ষ্যে, কিছু পূরণ করার উদ্দেশ্যে ছুটছেন। হয়তো কোনো পুরনো ক্ষোভ অথবা জমে থাকা ঋণ, আর তা ফেরত চান আপনি। সেটা নিঃস্বার্থতা? নাকি আমার সঙ্গে সামান্য ব্যাপার থেকে আপনারা যা যা করছেন এ অবধি, সেটা নিঃস্বার্থতা? যদিও সেসব অপরাধ নয়, তবুও যদি ক্ষমা চাইতেন, তবু ভাবা যেত। বদলার আগুনে জ্বলে এত সবের পর নিঃস্বার্থতা? মুখে রসিক রসিক কথা বলে ভীষণ কুল সাজা যায়, ভং ধরা যায়। আপনি খুব চাপা, খুব বেপরোয়া, লালসাহীন, বিশাল রহস্যময় মানুষ আপনি। শব্দের প্রয়োগ শিখবেন? আমি আপনার কাছে প্রয়োজন পুরাতে আসিনি। আপনারা সেই ব্যবস্থা করেছেন যাতে আমি আপনাদের অধীনস্থ হই। এখন দায় উঠাবেন না? বউ হবার প্রস্তাব দিয়েছিলাম, নাকি আপনার কাছে র্যাগিং খেতে গিয়েছিলাম, অথবা আপনাদের অন্যের প্রতিবাদ করব বলে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম যে প্লিজ আমার সম্মুখে এসে অন্যায় করুন, আমি তা রুখি। আমার সম্মুখে অকাজ হবে, আমি চুপ করে থাকবো না। এটা আমার নিজস্বতা। আপনি কি, কেন আমি জানি না, কিন্তু আমি অন্তু যা হারিয়েছি তা অপরাধ না করার অপরাধে, সাধারণ একটা ক্ষমতাহীন মেয়ে হবার অপরাধে। তার একাংশ হারাননি আপনারা। আমি অজানাকে জানি বোধহয়, সেটুকু ভাবনার বিস্মৃতি আছে। সেই শক্তিতে আমি এটা বলতে পারি, আপনাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তো সেটার কারণ আপনারাও। কারণ আপনারা বংশগত রাজনৈতিক মানুষ, আপনাদের সাথে খারাপ হবে এটা স্বাভাবিক। কিন্তু আমি, সাধারণ জনতা, আমরা আমরা কেন এত কিছু সহ্য করেছি? শুধু আপনাদের অন্যায়কে প্রশ্রয় না দেওয়াই তার দায় মেটাবেন না? মিটিয়ে যেতে হবে। আমি অন্তু আমার হারানো সবটুকু শোধ পুড়িয়ে নিতে মরবো বোধহয়। কারণ আমি আপনার মতো নিঃস্বার্থ নই। আমার মা, ভাবি, আমার সম্মান, আমার ক্যারিয়ার রাস্তায় ভাসছে। সেসব হাল ধরতে হবে। জয় অন্তুর চুল মুঠো করে ধরলে অন্তু হাসে। ইস, সত্যি কথা নিতে পারেন না আপনারা। কি করবি তুই? কখন বললাম কি করব? কি করার আছে আমার?
হাত তো বাঁধা আপনার নামের শিকলে। কথার ছলে ছলচাতুরি। শুনেছিলাম চোরকে কাবু করতে চোরের মতো করে ভাবতে হয়। জয় অন্তুকে একদম নিজের কাছে নিয়ে এলো। ফিসফিস করে বলল, আমি চোর না হে, খোলা বাজারে লোক ডেকে পাপ করে আসা পাপী আমি। চোর হবি তুই, পেছনে চাল চালিস। তাহলে সেই দিন পলাশের ছাদে যখন থুতু দিয়েছিলাম তখনই ধরতেন, পরে অত ছক কষে আয়োজন করে নাটক সাজাতেন না। সংজ্ঞা কি মিলল ছলচাতুরি আর চোরের? আমার মুখ খোলাবেন না। বেশ তো চুপ আছি। খোঁচা মেরে ঘা তাজা করা কেন? আপনি জানেন আমি মুখ খুললে আর আমার সামনের জন কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। বলছি একটা কথা। পীরে কামিল এই উপন্যাসটার ২টা পার্ট আছে। ভাবছি পীরে কামিল উপন্যাসটা নিয়ে আসবো তোমাদের জন্য। মানে আমার ভয়েজে ছাড়বো। এখন তোমরা যদি সম্মতি জানাও তাহলে আমি পীরে কামিল উপন্যাস ২টা কিনবো। আর তোমরা যদি অসম্মতি জানাও তাহলে কিনবো না। খালি খালি আমার টাকা খরচ হবে ভাই। আমি খুব গরিবস। তাই তোমরা ভেবেচিন্তে তোমাদের সম্মতি জানাও। কারণ পীরে কামিল উপন্যাসটা না লিঙ্কে পাওয়া যায় না। ওই জন্য তোমরা যদি বলো তাহলে পীরে কামিল উপন্যাসের বই ২টা আমি কিনবো। আর আমৃত্যু ভালোবাসি তোকে এবং অবরুদ্ধ নিশীথ এই ২টা উপন্যাস শেষ হয়ে গেলে পীরে কামিল উপন্যাসটা শুরু করব। তোমরা কি বলো? আমি যতটুকু জানি পীরে কামিল উপন্যাসটা হলো একটা পাকিস্তানি উপন্যাস। মানে পাকিস্তানের লেখা বাংলায় অনুবাদ করা হয়েছে পীরে কামিল উপন্যাস। তাই তোমরা তোমাদের সিদ্ধান্ত জানাও কি করব আমি? পীরে কামিল উপন্যাসটা কি কিনবো? বলো।